গল্পের নাম অপেক্ষা। গল্পটি লিখেছেন পিয়ালি দত্ত। হ্যারিসন রোডের মেজবাড়িটার ঢের বয়স। কোনো এককালে হলদে রং ছিল। রোদে জলে ইদানিং কেমন ফ্যাকাশে পানা হয়ে গেছে। কার্নিশ ভাঙা, বট অশ্বতের শিকড় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে জলের পাইপগুলো। সৌদামিনী যে নিত্য গজগজ করতে করতে বাসন মাজে। উঠানে কলতলার পাশে মস্ত চৌবাচ্চার কিনার ঘেঁষে এঁটো থালা বাটে গ্লাস ডাঁই করা থাকে। একটু জোরে বাতাস হলেই নোনা ধরা দেওয়ালে চুন সুরকি বালি খসে খসে পড়ে ধোয়া বাসনের উপর। সৌদামিনীর খাটনি বাড়ে। ইদানিং নতুন রান্নার ঠাকুর এসেছে, মধু। সে কলতলা লাগোয়া রোয়াকে পা ছাড়িয়ে বসে কুটনো কাটে আর সৌদামিনীর সাথে গেরস্থলীর গল্প করে। সময় কেটে যায়, খাটনি আর অত গায়ে লাগে না। সৌদামিনীর যৌবন গিয়েছে অনেক কাল। মাথার আঁটো খোপাখানা সাদাতে কালোতে মেশানো। বিয়ে হয়েছিল কলকাতার খিদিরপুর। বয়সে ঢের বড় এক লোকের সাথে। বাপ ট্রেনে হকারি করত। 4 ভাই বোনের বড় সৌদামিনী। ডাগর হতে না হতেই কিভাবে যেন পাত্র জোগাড় হয়ে গেছিল। ছেলে ঝাড়া হাত পা, 2 কামরার একটা টালির বাড়ির মালিক। ভাতের হোটেল চালায়। একে কলকাতা শহর, তাই হোটেলের ভালো মন্দ খাবারের লোভ সৌদামিনীর আপত্তি করিনি। অজ গাঁ থেকে এসে দেখলেও নামেই হোটেল। বাড়ি লাগোয়া ফুটপাতে বেড়া দিয়ে ঘেরা। বেঞ্চি পাতা তেরপল ছাউনির একটা ঘর। বাড়ির উঠোনে পাতা উনুনে রান্না হয়। সাদামাটা আয়োজন। ভাত, ডাল, আলু কি বেগুন ভাজা, সস্তা হলে পটল কিংবা ঢ্যাঁড়স, 5 মিশালি চচ্চড়ি, বাটা নইলে চালানি রুইয়ের ঝোল। রাস্তার মুটে মুজুরাই খেতে আসে। স্থানীয় বাজারের দোকানিরা আর কখনো সখনো পথ চলতি লোক। রান্নায় অত স্বাদের বালাই নেই। টাটকার পরিমাণে পেট ভরা হলেই লোকেরা খুশি হয়। হপ্তায় একদিন নিরামিষ 5 মিশালি তরকারিতে মাছের মাথা তেল কাঁটাকুটি মিশিয়ে জম্পেশ রান্না হয়। বিয়ের পর থেকে এই রান্নাটা রতন ঠাকুরকে সরিয়ে নিজে রাঁধে সৌদামিনী। পেঁয়াজ দিয়ে ভালো করে তরকারি কষতে হয়। লোহার কড়াইতে দিব্যি কালচে মতো রং আসে। আদা, লঙ্কা, জিরে বাটার সঙ্গে ভালো করে তরকারি মিশে গেলে তেল ছাড়তে থাকে। তখন ওই সামান্য জলটুকু দিয়ে ভাজা মাছের মাথা দিয়ে বেশ করে নেড়েচেড়ে একটা গা মাখা রান্না হয়। পাতলা ডাল মেখে ওই তরকারি দিয়ে দিব্যি 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। রোজকার খদ্দের যারা, তাদের পাতে একটু বেশিই পড়ে। তারা আরও 2 হাতা ভাত চেয়ে নেয়। খেটে খাওয়া মানুষজন স্বাদের অত ফারাক বোঝে না। বরং রতন ঠাকুর আগ বাড়িয়ে তাদের বলে, গিন্নি মায়ের হাতে এ তরকারি সোয়াদ খোলে ঢের, ভালো করে খাও। শেষ পাতে টক থাকে। আমের সময় আম, কখনো আমরা, করমচা, কামরাঙা, যখন যেমন মেলে তেমন আর কি। হোটেলের মালিক বিপ্রদাস মোড়ের মাথায় গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারে বলে কয়ে রেখেছে, বাসি রস দোকানের এক ছোকরা এসে রোজ দিয়ে যায়। বাজারে কেনা চিনির চেয়ে অনেক সস্তা পড়ে। খদ্দেরেরা বাড়ির উঠোনের ভেতরে আসে না। সৌদামিনী নিজের মতো গুছিয়ে বসে। রতনকে এটা ওটা এগিয়ে দেয়। কখনো কুটনো কাটে, কখনো খুন্তি নাড়ে। তার বাপের বাড়িতে এত রান্নার বালাই ছিল না। আর এখানে ফুটপাতের হোটেল হলেও সে প্রায় যোগ্য বাড়ির রান্না। রতন কেমন মস্ত ঝুড়ির মধ্যে মশারির জাল পেতে গরম ভাত ঢেলে দেয়। সমস্ত ফ্যান ঝরে ঝরঝরে ভাত রয়ে যায়। সৌদামিনী হাঁ করে কায়দা দেখে। রতন রাঁধে বেশ। কম তেল মশলাতেও সুস্বাদু হয় ডাল তরকারি। নতুন বউকে হেসেল সামলাতে হয়নি। বিপ্রদাস প্রথমেই বলে দিয়েছিল আলাদা করে আর রান্নার দরকার নেই। হোটেলের থেকেই রোজের খাবার হয়ে যাবে। সৌদামিনী প্রথমটা একটু অবাক হয়েছিল, তারপর বুঝল বাড়ির উঠোনেই উনুন পাতা যখন অসুবিধে কিসের। একটা জনতা স্টোভ আছে। বিপ্রদাস অগন্তিবার চা খায়। সেটা সৌদামিনীর দায়িত্ব। মাসে বাড়তিনেক রোববার করে এক জাহাজি লোক আসে, আশরফ। তার সাথে বিপ্রদাসের ভালো দোস্তি। এমনি তো এই হোটেলে মাংস রান্নার চল নেই। আশরফ সঙ্গে করে নিয়ে আসে রেওয়াজি পাঁঠার মাংস। রতনের কাজ হলো মাংস ধুয়ে তাতে টক দই, আদা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো ভালো করে সর্ষের তেল দিয়ে কষলে কষলে মেখে রেখে দেওয়া। মাংস মজতে থাকে। চায়ের কাপ হাতে আড্ডা জমে। সৌদামিনী হাঁ করে শোনে। কত আজব গল্প তার ঝুলিতে। প্রথমে একটু অস্বস্তি হতো। লোকটি চা খেতে খেতে মাঝে মাঝে তাকিয়ে থাকত। চোখে চোখ পড়লে সরিয়ে নিত নিমেষে। বিপ্রদাস দেখেও দেখত না। বোধহয় হোটেল খোলার সময় বেশ কিছু টাকা দিয়েছিল আশরফ, তাই প্রশ্রয় পেত। সেদিন আর রতন রান্না করত না।
জাহাজে লোকটি নিজেই কাঁধে গামছা নিয়ে উনুনের সামনে বসে যেত। সে ভারী তরি জুতের রান্না। প্রথমে অনেকখানি পেঁয়াজ কুচো লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে, তারপরে মাংস কষানো শুরু। হাঁড়ি করে গরম জল থাকতো পাশে, একটু করে জল দেওয়া আর নেড়েচেড়ে ঢাকা দেওয়া। এইভাবে প্রায় ঘণ্টাখানে কাটত। ভাজা পেঁয়াজ হাত দিয়ে গুঁড়িয়ে মেশাতে হতো রান্নায়। ক্রমে কালচে রং ধরতে শুরু করত। মাংস ততক্ষণে সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। তেল গড়িয়ে জমা হচ্ছে কড়ার ধারে। একেবারে শেষে খানিক গোলমরিচ আর রাঁধুনি গুঁড়ো মিশিয়ে আশরাফ উঠে পড়ত। ততক্ষণে উনুনটাতে তার জামাখানা জবজবে ভিজে। উঠোনের একধারে চৌবাচ্চা। 2 বালতি ঠান্ডা জল গায়ে ঢেলে আশরাফ খেতে বসত। কখনো জনা দুয়েক বন্ধু আসত, নইলে ঘরের লাগোয়া দালানে বিপ্রদাসের পাশেই তাকে খেতে দিত সৌদামিনী। সে নিজে গাঁয়ের মেয়ে, এমন মাংস রান্না কখনো দেখেইনি, খাওয়া তো দূর। প্রথমবার খেয়ে মনে হয়েছিল অমৃত। পরের বারেও, তারপরেও রতনে তৃপ্তি করে এক পেট খেত। সবাই পেট পুড়ে খাওয়ার পরেও অনেকখানি রয়ে গেছে দেখে সৌদামিনী ঘর থেকে একটা অ্যালুমিনিয়ামের কৌটো খুঁজে পেতে এনে তাতে মাংস ভরে দেয়। তখন আশরাফ দালানে আর হয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে, আর বিপ্রদাস ছোট টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে হয়তো মিষ্টি দোকানে গেছে মাসকাবারি টাকা মেটাতে। রতনকে বলা ছিল যাওয়ার সময় কৌটোটা আশরাফের হাতে ধরিয়ে দিতেই তার চোখ কেমন নরম হয়ে আসে। রোদে পোড়া তামাটা হয়ে যাওয়া লম্বা চওড়া লোকটা নিমেষে খুশিতে ডগমগ হয়ে উঠেছিল। এক ঝলক ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। সৌদামিনী মাঝে মাঝে রতনের কাছ থেকে খবর নিত। আশরাফ ছিল জাহাজে রাঁধুনি, হরেক রকম রান্না জানে। ওই কালচে কষা মাংস তার নিজের দেশ চাটগাঁয়ের রান্না। একবার বর্মা মুলুকে জাহাজ ভিড়ল অনেক দিনের জন্য। বাজারের হোটেলে দিন কত খেয়ে নারকেলের দুধ দেওয়া মাংসের একটা চমৎকার রান্না শিখে নিলে। রতন হাত পা নেড়ে বলে, মানুষটার আজব ধরন। নিজে বাজার করে আনবে, তেতে পুড়ে রাঁধবে, 5 জনে খেয়ে খুশি হলে একেবারে ছেলে মানুষের মতো আমোদ পায়। সৌদামিনী বুঝতে পারছিল আশরাফের জন্য কেমন একটা মায়া পড়ে যাচ্ছে। ও সযত্নে রান্না করা, চোখ নাচিয়ে দেশ বিদেশের গল্প বলা, সব কিছুর মধ্যে একটা আশ্চর্য টান আছে। বিপ্রদাস খারাপ মানুষ নয়, তবে লাভ ক্ষতির হিসেবেই মেতে আছে। নতুন বউয়ের শাড়ির খসখস কিংবা চুড়ির রিন রিন কোনোটাই কানে নিল না মোটে। সৌদামিনীর মনে হতে লাগলো এ সংসারে রতনের দাম অনেক। সে না হলে হোটেল অচল। তা থাকলেও চলে, না থাকলেও বরং রতনের সঙ্গে দুটো কথা বলেও সুখ। আসলে হোটেলের ভালো মন্দ নিয়ে বিপ্রদাস এতটাই ব্যস্ত ছিল যে সংসারের ফাঁক ফোকরগুলো আর নজরে আসেনি। বরং সে ভাবত সৌদামিনী গরিব ঘরের মেয়ে, কলকাতার মতো শহরে ফেলে ছড়িয়ে খাচ্ছে, হেঁসেল ঠেলতে হচ্ছে না, আর কি চাওয়ার থাকতে পারে। নিত্যদিনের হিসেবে কোথাও একটু গোলমাল হচ্ছে বুঝেও সে ইচ্ছে করে চুপ করে রইল। আশরাফ তার কাছে অনেকগুলো টাকা পায়। হোটেল শুরুর প্রথম দিকে অল্প কিছু শোধ করেছিল, তারপর ওই নিয়ে আর কথাই হয় না। আশরাফ দিলদরিয়া মেজাজের লোক। সাগর ঘুরে ঘুরে তার মন্দ রোজগার হয়নি। বিপ্রদাসের হোটেলকে সে নিজেরই মনে করে। যা হওয়ার তাই হলো। তখন শীতের শুরু। বিপ্রদাস দেশের দিকে গেছে 2 দিনের জন্য। খেজুরের গাছ জমা দেবে। নাকে কানে সামান্য যে সোনাটুকু ছিল আর পরনের গোটা কত শাড়ি সঙ্গে নিয়ে আকুল সাগরে ভেসে পড়ল সৌদামিনী। আসার সময় রতনকে আলগোছে বলে এলো। সে কতটুকু বুঝল কে জানে। ডালে সম্বরা দিতে ব্যস্ত ছিল। অন্য কথা শোনা তেমন ফুসরত ছিল না তখন। সৌদামিনী আর পিছন ফিরে তাকায়নি। মোড়ের মাথায় কাঁধে ব্যাগ নিয়ে অপেক্ষা করছিল আশরাফ। দুজনে মিলে বাসে উঠে সোজা শিয়ালদা। সৌদামিনী কেমন ঘোরের মধ্যে ছিল। একবার ভেবে দেখেনি যার সঙ্গে ঘর ছাড়ছে তার কিছুই জানে না, ভিন জাতের মানুষ সে। তবু আশরাফের চোখের দিকে তাকালে ভারী ভরসা পেত। ভাড়া নেওয়া এক চিলতে ঘরে তাদের নতুন সংসার শুরু হলো। বছরখানেক ধর্মতলার দিকে একটা হোটেলে আশরাফ বাবুর্চির কাজ করেছিল। বেশ 2 পয়সা জমেছিল হাতে। শিয়ালদা স্টেশনের কাছে একটা চায়ের দোকানের 8খানা ভাড়া নিলে। দোকানের সঙ্গে বলা কওয়া হলো রুটি আর কষা মাংস বিক্রি করবে। রুটিটা দোকানে গরম গরম তৈরি হবে দরকার মতো, আর মাংস বাড়ি থেকেই রেঁধে আনবে। সৌদামিনী সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দেয়। এখানে রতন নেই যে ফাই ফরমাস খাটবে, সবটুকু নিজের হাতে করা। তাড়াতাড়ি ভাত রেঁধে উনুন ছেড়ে দিতে হয় আশরাফকে। পাক্কা 2 ঘন্টা লাগে মাংস রাঁধতে। ওইখানে তাড়াহুড়ো করার জো নেই।
দুজনে পাশাপাশি বসে ভাত খায়। তারপর হাতে টানা রিকশায় মস্ত ডেকচিখানা চাপিয়ে আশরাফ রওনা দেয় দোকানের দিকে। 2-4 দিনের মধ্যে চায়ের দোকানে বিক্রি দ্বিগুণ হয়ে গেল। ফুটপাতের দোকানে অত ভালো স্বাদের মাংস কেউ আশা করে না। অফিস ফিরতে লোকজন ভিড় করে এলো। রুটি বানাতে দুদণ্ড সময় লাগে। অপেক্ষা করতে করতে লোকে দুভাত চা খেয়ে নেয়। দোকানির মুখে হাসি আর ধরে না। একদিন বলে বসলে, আমার পরিবার জেদ ধরেছে তোমার হাতে রান্না খাবে বলে। আশরাফ সে কথা শুনে হাসি মুখে বেশ খানিকটা মাংস তার ছেলেপুলের নাম করে পাঠিয়ে দিলে। চাটগাঁও এলাকার বেশ কিছু লোক শিয়ালদার আশপাশে থাকত। মেজবাড়ির বিস্বাদ রান্নায় অরুচি ধরলে মাঝে মাঝে তারা দোকানে এসে খেয়ে যেত। মোটের উপর রোজগার ভালোই হচ্ছিল। সৌদামিনী বেশ খুশি খুশি ছিল। দোকান শুরুর সময় কালী মন্দিরে পুজো দিয়ে আশরাফের হাতে প্রসাদের পেঁড়া গুঁজে দিয়েছিল। আশরাফ আপত্তি করেনি। সৌদামিনী চলে এলো, হাতে শাঁখা খোলেনি, সিঁদুরও পরত। তাদের ওপাড়ায় সারি সারি ঘর, পাঁচমিশালি লোকজন থাকে। অত শত কেউ জানতে চায়নি। তারা একরকম নিশ্চিন্তই ছিল। অনেক রাত অবধি আশরাফের গল্প শুনত। একদিন অবাক হয়ে এসে জানতে চেয়েছিল বাড়ির জন্য মন কেমন করে না। আশরাফ হেসে বলেছিল, জাহাজি লোকেদের কোথাও শিকড় থাকে না। জলের নেশা একবার যাকে পেয়েছে সে টের পায়। বেশি দিন ডাঙায় থাকলেই মন হু হু করে উঠবে। মধু ভাতের ফ্যান ঝাড়তে ঝাড়তে অবাক হয়ে জানতে চাইল, ও মাসি, তুমি তো পায়ের উপর পা তুলে আরাম করবে, তুমি কিনা মেজ বাড়িতে বাসন মাজছ? সে লোক আর তোমার সাথে থাকে না? সৌদামিনী গরম চায়ের গ্লাসটা আঁচলে জড়িয়ে বলল, 2-4 মাস অন্তর বাড়ির ঠিকানায় টাকা আসে। দোকান দিব্যি চলছিল। টাকা পয়সা সব আমার কাছেই থাকতো। 2-3 বছর কোথা দিয়ে যেন কেটে গেল। সুখেই ছিলাম, যদিও ভগবান ছেলেপুলে দেয়নি। একদিন আশরাফ বলল, ডাক এসেছে। অনেকদিন নোনা বাতাস গায়ে লাগেনি। বর্মা মুলুকে চললাম। এই মেসের ঠিকানা দিয়ে গেল। তাদের চাটগাঁ অঞ্চলে চেনা জানা 2জন লোক থাকে তেতালার ঘরে। টাকা পয়সা যা জমেছিল সব আমাকে ধরে দিল। প্রথমটা খুব কান্না পেল, বুঝলাম এইবারে সত্যিকারের একা হয়ে গেলাম। প্রায় 7-8 বছর হতে চলল। সে মানুষের দেখা নেই। গোড়ায় বার কয়েক এসে খোঁজ করেছিলাম। ম্যানেজার বাবু বললেন, চাটগাঁয়ের লোকেরা অফিসের কাছাকাছি অন্য মেসে চলে গেছে। আমি আশায় আশায় রয়ে গেলাম, যদি তারা ফেরত আসে সে মানুষটার খবর পাবো হয়তো। এদের এখানে তখন কাজের খুব চাপ। পুরানো ঝি ঝগড়া করে চলে গেছে। একা রান্নার ঠাকুর সব দিক সামলাতে পারছে না। ওই তো কটা বাসন ধোয়া আর আনাজ কাটা। আমি যেচে কাজ নিলাম। দিবারাত্রি একা একা, সময় আর কাটতে চায় না। তেতলার ঘরখানা রোজ দেখে আসি। তারা না হোক, চাটগাঁয়ের অন্য কেউ যদি থাকতে আসে। মানুষটার একটা হদিশ। শেষের দিকটায় সৌদামিনী চোখে আঁচল চাপা দিয়ে গলা তুলে বলে, ও মধু, উনুনে কাঁচা কয়লা দিলে নাকি? ধোঁয়ায় চোখ যে জ্বলে গেল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।